অঙ্গ যদিও সেদিনকার অবস্থার নিরেখে শ্রেণী সংগ্রাম সেরকমভাবে দানা বেঁধে ওঠে নাই, কিন্তু শোষক এবং শোষিতের যে লড়াই, এই লড়াই অঙ্গ ছিল এই কুমারী মধুতি রূপশ্রী। লড়াইটা কিসের জন্য লড়াইটা ছিল? রাজতন্ত্র, এবং আপনারা সকলেই জানেন সামন্তবাদী রাষ্ট্র, সেখানে রাজতন্ত্র একদিকে আপনার তালমাতাল দেশের মধ্যে একটা চলছে। এই জায়গায় দাঁড়িয়ে সে রাজতন্ত্র এবং দেওয়ানি শাসনে কী ধরনের অন্যায় অত্যাচার ছিল, এবং মূল যে লড়াইটা ছিল গড় চুক্তি খাজনা দিতে হবে ত্রিপুরাবাসীদের, রাজাদের দেওয়ানি শাসনের কাছে গড় চুক্তি খাজনা প্রত্যেকেই দিতে হবে। সেই জুমিয়া হোক, সাধারণ সেরকম কৃষক তো ছিল না, সকলকে 2-3 প্রথা, তার মধ্যে যেটা যে কারণে শহীদটা হয়েছে। সেনারা যাবে গ্রামে থেকে গ্রামে, তাদের যে জিনিসপত্রগুলো এগুলি কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই এগুলিকে বহন করে তাদেরকে তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হবে। শোষণ, কায়িক শোষণ। কইনা খাংমানি মানে কি, রাজতন্ত্রের সেই যুগে গ্রামের যদি খুব সুশ্রী মহিলা টহিলা যদি থাকেন, তাদেরকে জোর জবরদস্তি করে রাজমহলে নিয়ে আসতেন। তাদের পয়সা টুইসা দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তাদের সারাদিন রান্না বান্নার কাজে সাহায্য করতে হতো, ফুল বাগানে জল দিতে হতো। এই যে ফুলমালা রাজারা পরবে, সুন্দর হবে, তার মালা গেঁথে দিতে হবে। তার জন্য এই কন্যা খাংনানি প্রথা তৎকালীন সময়ে ছিল। দাস দাসীদের ক্রয় বিক্রয়, এবং আপনারা দেখেছেন এই যে অন্যায় জুলুম শোষণ, এটা হতে পারে না। অথচ ত্রিপুরাধীনই গড় চুক্তি খাজনা করতে হবে, এবং এই চুক্তি খাজনা দিয়ে আপনার জন্য স্কুল করবে। এখন যেমন খানিকটা হলেও আমাদের জন্য এই যে বিভিন্ন ধরনের ট্যাক্স নিচ্ছে, তবু এই টাকা দিয়ে রাস্তাঘাট কিছু হলেও হতো। তখন কিছু এই যে গড় চুক্তি খাজনা হয়েছে, প্রজামঙ্গলের জন্য না। এবং আপনারা দেখেছেন এই যে শোষক এবং শোষিতের যে লড়াই, এটা শুধু এই কুমারী মধুতি রূপশ্রী শহীদানের মধ্যে ছিল না। এই যে তারই যে 6 মাস আগে 14 চৈত্র 1949, 1948 সালে আপনার 9ই আশ্বিন, তার ঠিক 6 মাস আগে গোলাঘাটিতে হলো। এটাও শোষকের বিরুদ্ধে লড়াই, মহাজনী শোষণ, তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গোলাঘাটিতে সেখানে 11 জন 12 জন আমাদের শহীদে বরণ করতে হয়েছে। এটা ঘটনা। এবং আপনারা দেখেছেন ইতিহাসে ঘাটলে পরে জানবেন, সেই রকম ইতিহাস না থাকলেও এখানে ত্রিপুর বিদ্রোহ হয়েছে, রিয়াংটে বিদ্রোহ হয়েছে, জমাতে বিদ্রোহ হয়েছে, বিভিন্ন ধরনের বিদ্রোহ হয়েছে। আসলে এটাও শোষক এবং শোষিতের যে লড়াই, এই লড়াই অঙ্গ হিসাবে কুমারী মধুতি রূপশ্রী যে শহীদ যেটা হয়েছে, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এবং তারই এই যে এই সমস্ত বিষয়ের জন্য আন্দোলন বা প্রতিরোধ সংগ্রাম করতে গিয়ে আপনারা শুনেছেন যেটা শহীদ হয়েছে। শুধু শহীদ না, আপনার তৎকালীন সময়ে এই যে বিশেষ করে জিরানিয়া সদর এলাকায়, জম্পু জেলা কিছু অংশ এলাকায় প্রায় 1400-1500 ভারী ঘর। সেখানে সাধুপাড়া থেকে আরম্ভ করে বীরগদাস, আমাদের নারায়ণরূপনি যে গ্রামগুলো ছিল, এই গ্রাম থেকে আরম্ভ করে আমাদের একসময় গণ আন্দোলনের নেতা ছিলেন, বিধায়ক ছিলেন রশিরাম দেববর্মা, ওনাদের যে গ্রাম থেকে আরম্ভ করে এখন এই যে মজলিশপুর এলাকার বিশ্রামবাড়ি, ব্যাগ্রামবাড়ি, কোয়াচানবাড়ি, শত গ্রাম, সেখানে এই প্রতিরোধ মানে এই যে অন্যায় ফরমান রাজাদের, এটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে, লড়াই করতে গিয়ে
এই অন্যায় বিরুদ্ধে লড়াই করার অপরাধেই এই শত শত ভারীঘর তখন পোড়ানো হয়েছিল। তবে এটাও ঠিক, লড়াই এই যে গোলাঘাটে ঘটনার পর, তারপরে এই যে আপনার পদ্মবিলের ঘটনা, শহীদদের ঘটনার পর আন্দোলন কিন্তু সেখানে থেমে থাকেনি। আন্দোলন চলছে, দুর্বার গতিতে আন্দোলন চলছে, প্রতিরোধ আন্দোলনও চলছে। এবং তারই নিরিখে ত্রিপুরার যে প্রথম, ত্রিপুরার ইতিহাসে 1948 সালে 15ই আগস্ট, এবং তখনও এই যে অন্যায় জুলুমের বিরুদ্ধে তৎকালীন সময়ে 10,000-এর উপর লোক এনে এই আগরতলা সভায় প্রথম গণতান্ত্রিক আন্দোলনের মিছিল, ত্রিপুরার বুকে এত বড় মিছিল কোনোদিন হয়নি। কি দাবি ছিল? কিছুক্ষণ আগে কমরেড প্রণব দেববর্মা বলে গেছেন যে দাবিগুলির কথা, এবং এটার সাথে এই যে যারা শহীদ হয়েছেন যে দাবিটাকে নিয়ে, এই দাবি এটার প্রতিকার পেতে হবে। এবং শেষ পর্যন্ত এই লড়াই, তার ইতিহাস এখানে মানিক দা আছেন, জিতেন দা আছেন, ওনারা বলবেন। আসলে পরবর্তী সময়ে তারই ফলশ্রুতিতে 1952 সালে লোকসভা নির্বাচন হলো। যে মানুষের জন্য লড়াই করলে পরে তার যে মানুষকে সাথে নিয়ে যে লড়াইটা করলে পরে লড়াই জয়ী হওয়া যায়। এবং তখনকার দিনে এত দমন পীড়ন, এর মধ্যেও আপনার লোকসভা নির্বাচন হয়েছে, দশরথ দেব প্রার্থী হয়েছে, ওইদিকে শচীন্দ্রলাল সিংহ প্রার্থী হয়েছে। দশরথ দেব সেখানে প্রায় 54% ভোটে সেখানে জিতেছে, আর শচীন্দ্রলাল সিংহ সেখানে এই অন্যায় ইয়ের জন্য মানুষ তাকেও শিক্ষা দিয়েছে, 37% ভোট দিয়ে তাকে পরাজিত করেছে। আজকে কথাটা হলো এখানে, এই যে শ্রেণী যে শোষক এবং শোষিতের যে লড়াই, এটা রাজতন্ত্রের আমলও ছিল, সামন্ততন্ত্রের সময় ছিল। এখন তার মাত্রা অনেকভাবে এটা বেড়েছে। এই যে গত 25শে মার্চ বিধানসভায় যেটা হয়েছে, এর থেকে যদি শুরু করি, ওই মানে যে জায়গায় থেকে আমরা আন্দোলনটা করছি, ওনারা শহীদরা আন্দোলনটা করছেন, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এবং তারা যতই বলুক, তারা কাদের পক্ষে? তার পরবর্তী সময় আমরা দেখেছি কাঞ্চন প্রভা দেবীর থেকে আরম্ভ করে কিশোর মাণিক্য, বিভু কুমারী দেবী, এখন প্রদ্যোৎ কিশোর দেববর্মা থেকে আরম্ভ করে তারা যত আন্দোলনেই করুক, তারা ওই শোষকদের পক্ষে। ত্রিপুরা মথা, আইপিএফটি যত ত্রিপুরাশার কথা বলুক, ত্রিপুরাশার যে মৌলিক যে সমস্যার সমাধান ওরা করার জন্য ওদের লড়াই না। আরে পুঁজিভাবটাকে যদি আপনি ধ্বংস না করতে পারেন, শোষককে যদি আপনি নির্মূল না করতে পারেন, আপনি কি করে সেই উপজাতিই বলেন, উপজাতিই বলেন, গরিব মানুষ, শোষিত মানুষ, তার মুক্তিটা আসবে কি করে? কোনোদিনই সম্ভব? কোনোদিনই সম্ভব না। অথচ তারা এই বড় লোকেদেরই দাবিদারি করছে। ওরা কিন্তু এই যে এখন আমরা যে লড়াইটা করছি, আগামী 20শে মে আন্দোলনটা হবে গোটা ভারতবর্ষে, এর বিরুদ্ধে কোনো কথা নাই, প্রাইভেটাইজেশনের জন্য কথা নাই, পুঁজিপতিরা শোষণ করছে, তাদের বিরুদ্ধে কোনো কথা নাই। আর তাদের বিরুদ্ধে কথা না বলে ত্রিপুরাশাদের জন্য 100% চাকরি, ত্রিপুরাশাদের জন্য কি আপনার তার জীবন জীবিকা, এটা কখনো বড় হতে পারে, গ্যারান্টি হতে পারে? কোনোদিনই পারবে না। এবং আমরা এটা চিহ্নিতে দেখেছি, উপজাতিতে বেআইনি জমি দখল হয়ে যাচ্ছে। কিরিত কিশোর, এই যে প্রদ্যোৎ কিশোরের দাদু এমপি ছিলেন, এই সরকারের ছিলেন, হ্যাঁ দাদু, বাবা তো হলো বীর বিক্রম, কিরিত কিশোর কথা বলছি আমি, তার দাদু একই। কিরিত কিশোর বলেন, বিক্রম কিশোরও বলেন, প্রদ্যোৎ কিশোরও বলেন, যে কিশোরই হোক, তাদের লক্ষ্য একটাই, উপজাতি জমি দখল হয়ে যাচ্ছে, উপজাতির ভাষা রাজার মাতৃভাষাকে পর্যন্ত মানে নিচ্ছিন্ন করতে পারে, তারা
উপজাতির জন্য মায়া কান্না কাটলেও উপজাতির স্বার্থ রক্ষা ওরা করতে পারে না, করবে না। এটা শ্রেণী স্বার্থই ওরা করবে না। কাছেই এখানে বলতে গেলে তো অনেক কথা, আমি বিস্তারিত বলছি না। এবং আপনারা দেখেছেন যে এই যে আপনার উপজাতিতে রিজার্ভ ভেঙে ফেলছে, তখন এই রাজ পরিবার থেকে এমপি ছিলেন। আমি রাজতন্ত্রের যুগটা বাদই দিলাম, গণতান্ত্রিক যুগেও তারা আজকে সেই ভূমিকাটাই নিচ্ছে। মানুষের কল্যাণে, আপমর জনগণের স্বার্থ রক্ষা করবার জন্য তাদের লড়াই না। যতই বলো কাসাক বুয়া কুফুর বুয়া বুনি তলাতঙ্গিয়া চাকরি চানাই গুদক চানাই, আসলে চাকরি গুদক ওই বড় লোকটির স্বার্থেই ওরা খাবে, আপনার জন্য চাকরি খাবে না। পুইলা জাতীয় পার্টি আপনার জন্য না, তাদের জন্য। কাজেই আজকে তো কি বলবো, বলার কিছু আছে। এই কয়েকটা দিনের মধ্যে যে সমস্ত রাজনৈতিক ঘটনা বলে ঘটে গেছে, ঘটছে, এখন কোনো বলার কথা, বলার জো আছে? আপনি এতদিন ধরে বলছেন আমার ইতিহাস ঐতিহ্য সব নষ্ট হয়ে গেছে, সব সরকার করে ফেলেছে, এটাকে রক্ষা করতে হবে। কোথায় রক্ষা হচ্ছে এখন? কোথায়? আপনি এখন বলছে আমি 200 জন লোকের চাকরি হবে, কিছু টাকা পাবে, তাহলে তো কয়েকদিন পরে তো কথা উঠবে, ঠিক আছে আমি ইন্টারন্যাশনাল হোটেল করে দেবো, 7 স্টার হোটেল ঐজন্তী প্রসাদকে 200 জায়গায় আমি 2000 চাকরি দিব, 5000 কোটি টাকা দিব, তাহলে কি আপনি ঐজন্তী প্রসাদ 7 স্টার হোটেলের জন্য ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? হ্যাঁ, ঐজন্তী প্রসাদ তো 45 না 40 কোটি টাকা, আমি একটা মিটিংয়ে বলছিলামও, এটা তো বিক্রি করে ফেলেছিল, বিক্রি করে দিয়েছে। এটা নির্মহল বিক্রি করেছে 5 কোটি টাকা দিয়ে। তো এগুলি তো মানে এখন যাই হোক কমরেড, আমাদের আজকের দিনে সেদিনকার যে লড়াইটা হয়েছে, এই লড়াই এখন আমাদের জারি রাখতেই হবে। এছাড়া আচ্ছা আপনার দেখুন তো, সেই শঙ্করাগ থেকে স্নেহ কুমার চাকমা থেকে আরম্ভ করে 1966 সাল, তার পরবর্তী সময় কত আন্দোলন হয়েছে, কি দিয়েছে ত্রিপুরাবাসীকে? বিদ্বেষ ছাড়া, হিংসা ছাড়া। একটা কি আপনি যার বিরুদ্ধে লড়াই করছেন, কথা বলছেন, একটা কিছু করে উঠতে পেরেছে? শুধু হিংসা, কি আপনার মানুষের কি সেখানে বিগড়ে ফেলছে। এখন তো আরো আমাদের বিপদ কিন্তু একদিকে আরো ভয়ঙ্করভাবে বাড়ছে। এটাই আজকে আমাদের শিক্ষা। একদিকে ওই যে জাতিগত সাম্প্রদায়িকতা, হিংসা, মারামারি, হানাহানি, একদিকে যেমন এখন নতুন করে বিজেপি আরএসএস ধর্মীয়ভাবে ওরা হিন্দু, খ্রিস্টান, মুসলিম এই করে বিভাজন। এতদিন ছিল ঠিক আছে, লড়াইটা ছিল মানে আমাদের রাজ্যের ক্ষেত্রে ট্রাইবেল নন ট্রাইবেল, আমাদের ঐক্য, ওরা ভাঙবে ঐক্য, আমরা ঐক্য রক্ষা, এটা লড়াইটা এই জায়গাটা ছিল। এখন এবং এতদিন পরে লড়াইয়ের পর আমরা দেখেছি মানুষকে হিংসা ছাড়া, দাঙ্গা ছাড়া, মানে কি এগুলির সাথে কিছুই উপহার দিতে পারে নাই। এখন নতুন করে এই যে সাম্প্রদায়িক শক্তিগুলো আমাদের গোটা দেশের মধ্যে দানায় বেঁধে উঠেছে, এই বিরুদ্ধে যদি আমরা কথা না বলতে পারি, এবং যত বেশি একটা আমার খানিকটা সুযোগ হয়েছে, আমি গত কিছুদিন আগে ভিয়েতনামে গেছিলাম, ওইখানকার কমিউনিস্ট পার্টির দেশ কেমনভাবে চলে এটা স্বচক্ষে দেখবার জন্য গিয়েছিলাম। আসলে একটা দেশ উন্নতি হতে পারে যদি সেখানে সাম্প্রতিকতার ঊর্ধ্বে আপনার ধর্ম অন্ধতার বিরুদ্ধে যদি আপনি যদি স্বাধীনভাবে কাজ করবার মতো
শুধু মৌলিক মানুষের বেঁচে থাকবার জন্য শিক্ষা মানে কি খাদ্য, পোশাক, শিক্ষা, স্বাস্থ্য, এটাই তো মৌলিক বিষয়। এটার প্রয়োজনেই আমাদের রাস্তা করতে হয়, এটার জন্য স্কুল করতে হয়, কলেজ করতে হয়, এটার জন্য বিদ্যুতের দরকার হয়। এই যে শিক্ষা, স্বাস্থ্য আপনার এগুলো যদি পূর্ণাঙ্গরূপ পেতে হয়, তাহলে কোনোদিনই এই দেশ যতদিন বিজেপি থাকবে, RSS থাকবে সরকারে, যতদিন এখানে ত্রিপুরা মাথা থাকবে, যতই সরকার হোক, 100 বছর না, এই যে ওরা তো দম্ভ করে বলছে 48 বছর না, 48 দোকানে কত 94, 96 বছর সরকার থাকলেও মানুষের মৌলিক সমস্যার সমাধান হবে না। কারণ তাদের যে দৃষ্টিভঙ্গি, এটা আপামর জনগণের স্বার্থে নয়। তার জন্য এবং যেটা যে দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধে 4 গুণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যা বোমা পড়েছিল তার 4 গুণ বোমা পড়েছে ভিয়েতনামে। 4 ইঞ্চি মাটি পড়ে ছাই হয়ে গেছে। এরপরও চীন 1975 পর স্বাধীন হয়েছে, এখন গোটা পৃথিবীর মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে। বেকারের সংখ্যা, কাজ না করলে খাবার পাবে না। আর আমরা এখানে কাজের জন্য হন্য করছি, কাজ নেই, খাবার পাচ্ছি না, মৃত্যুবরণ করতে হচ্ছে। কাজে এই যে শ্রেণীহীন যে শোষণ, শ্রেণীহীন যে শাসন ব্যবস্থা, এটা সারা যদি লড়াইটা আমাদের জন্য অনেক কিন্তু আমি যেটা বলছিলাম যে যতদিন ওরা থাকবে ততদিন দারিদ্রতা, কুসংস্কার, মানে আপনার পিছনের দিকে যে দৃষ্টি, চোখ আমাদের, এটা চলতেই থাকবে। মানুষ সেই অন্ধকারে নির্মিচিত হয়েই সেখানে হাবুডুবু খাবে, এর থেকে পরিত্রাণ পাবে না। পরিত্রাণ পাওয়ার হলো এই যে বীরাঙ্গনা নারীরা যেটা লড়াই করেছে, এটা শ্রেণী শোষণের লড়াই, শোষক এবং শাসিতের যে লড়াই, এই লড়াইটাকে আমাদের শানিত করেই আমাদের এগিয়ে যেতে হবে। এটি আজকে আমাদের দিনে বড় শপথ। এই কথাগুলো বলে আমি আবারও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার কিছু কথা বলা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ। শহীদ কুমারী মধুতি রূপশ্রী অমর হয়।